2025 আইপিএল নিলাম কিন্তু আর কয়েক মাস পরই হবে। 2025 আইপিএল নিলাম যেটা হবে ওটা কিন্তু মেগা অকশান হবে। মেগা মানে পুরো প্লেয়ার ছেড়ে আর কি পুরো দলটাকে তো নতুনভাবে তৈরি করতে হবে, যেটা খুবই কঠিন। মিনি অকশান যেটা যেটা প্রয়োজন, যেসব প্লেয়ার মানে আমার একটা বোলার দরকার, আমার একটা অলরাউন্ডার দরকার, একটা ব্যাটসম্যান দরকার, আমি নিয়ে নিলাম। আমার একটা ব্যাকআপ প্লেয়ার দরকার, নিয়ে নিলাম। একটা ব্যাকআপ ফিনিশার দরকার, নিয়ে নিলাম। কিন্তু মেগা অকশানে কিন্তু সেটা হয় না। মেগা অকশানে কিন্তু একটা টাকা দেয়, সেই টাকার মধ্যে দিয়ে কিন্তু পুরো দলটা গঠন করতে হয়। কম বেশি বোলার, ব্যাটসম্যান, ইন্ডিয়ান প্লেয়ার, স্পিনার সব নিয়ে কিন্তু দলটা তৈরি করতে হয়। এই জন্য মেগা অকশানটা অনেকটাই কঠিন তৈরি করাটা, মানে মেগা অকশানে যাওয়াটা অনেকটাই কঠিন। এটাই হলো ব্যাপার। তো আর একটা জিনিস বলে থাকি যে এই যে মেগা অকশানের আগে অনেক অনেক দল কিন্তু বলছিল এই যে 2-3 বছর যে পর পর মেগা অকশান হয় 3 বছর পর, এটা যেন না হয়, এটা 5 বছর পর হোক। আবার অন্যান্য টিম আরসিবি, পাঞ্জাব এরা আবার বলছিল না, যেমন হচ্ছে 3 বছর পর সেরকমই হওয়া উচিত। ওদের আর প্লেয়ার ধরে রাখার কেউ নেই, তো ওরা প্লেয়ার তৈরিও করেনি। ওই জন্য আর কী বলবো, ওই জন্য ওইটাই বলছিল। ওই জন্য আর বাকি সব টিমগুলো মুম্বাই, কলকাতা এরা প্লেয়ার তৈরি করেছে, এরা কষ্ট করে একটা দল তৈরি করেছে, এটা আবার ছেড়ে দিতে কেমন লাগে। এই জন্য এরা সবসময় বলছিল যে দলটা ধরে রাখতে, বা যতটা প্লেয়ার বেশি ধরে রাখা যায় বা বেশি টাকা দিয়ে নিলামে যাওয়া যায়। এবার তো বেশি টাকা দিয়ে নিলামেও যাবে, 130 থেকে 140 কোটি টাকা এক একটা দলের কাছে থাকবে। 10টি দলের কাছে 130 থেকে 140 কোটি টাকা করে থাকবে, তাতে আরও সুবিধা হবে। এটাই হলো ব্যাপার। তো দেখা যাক এখন কি হয় এটা একেবারে বোঝা খুবই বড় মুশকিল, খুবই মুশকিল যে কী হতে চলেছে, কি হবে এগুলো বোঝা মুশকিল। তবে দেখা যাক কি হয়। আর কেএল রাহুল তো লখনৌ সুপার জায়ান্টস ছাড়তে পারে, শোনা যাচ্ছে কেএল রাহুল একেবারে ছাড়বে, অন্য দলে যেতে চলেছে। এবার সেটা আরসিবি হতে পারে, দিল্লি হতে পারে, অথবা পাঞ্জাব পুনরায় এবার নিয়ে নিল পুনরায়। কেন যে কিনবে সেই তো নেবে, এবার দেখা যাক কে নেয়। তারপরে রোহিত শর্মা নাকি মুম্বাই নিয়ে ছাড়তে পারে, তবে রোহিত শর্মা নাকি শর্ত দিয়েছে, এটা অফিসিয়ালি জানা যায়নি, বাট এমনি শোনা যাচ্ছে যে রোহিত শর্মা নাকি বলেছে যে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে অধিনায়ক ঘোষণা করার কথা, তাহলে রোহিত শর্মা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সেই, যেরকম আগে খেলতো সেরকমই খেলবে, তবে সূর্যকে অধিনায়ক বানাতে চাচ্ছে। আর হার্দিক পান্ডিয়াকে চাচ্ছে হলো টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন থেকে ছড়াতে চাইছে না। এবার রোহিত শর্মার সিদ্ধান্তটাই হয়তো মেনে নেবে, সূর্যকুমার যাদবকে রাখার জন্য, রোহিতকে রাখার জন্য। নাহলে টিমের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য রোহিত শর্মা যা বলবে সেটাই হয়তো শুনতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, এটা আর কি শোনা যাচ্ছে। এছাড়া ভুবনেশ্বর কুমারকে নাকি ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ, এবং পরে হয়তো নাও নিতে পারে। আর ওমরান মালিককে ছেড়ে দিতে পারে, টি নটরাজনকে ছেড়ে দিতে পারে, এদেরকে ছেড়ে দেবে, মায়াঙ্ক মার্কন্ডকে ছেড়ে দেবে, প্যাট কামিন্সকে ধরে রাখবে, প্যাট কামিন্সকে অধিনায়ক করে রাখবে, অধিনায়ক পরের বছরও করবে প্যাট কামিন্সকে। এটা আর কি শোনা যাচ্ছে। আনমোলপ্রীত সিং, রাহুল ত্রিপাঠী সব ছেড়ে দিতে পারে। রাহুল ত্রিপাঠীকে যদি ছেড়ে দেয়, কেকেআর কিন্তু নেওয়ার চেষ্টা করবে রাহুল ত্রিপাঠীকে। কে বলতে পারে আবার হয়তো পুনরায় কেকেআরের হয়ে আমরা খেলতে দেখতে পারি রাহুল ত্রিপাঠীকে। রাহুল ত্রিপাঠী প্লেয়ারটা ভালো, টি20তে একদম পারফেক্ট প্লেয়ার, একই জায়গায় তাকে ব্যাটিংয়ে নামাতে হবে, তবে ধারাবাহিক একটু কম। এটা কোয়ালিটি বোলারদের এগেনস্টে, কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে আবার খেলতে পারে না রাহুল ত্রিপাঠী, ওই জন্য বুমরার বিরুদ্ধে সবসময় আউট হয়। ভালো কোনো বোলার যখন বল করতে আসে তখন কিন্তু আর খেলতে পারে না রাহুল ত্রিপাঠী। ছোটোখাটো বোলারের এগেনস্টে একদম দুর্দর্শ খেলে, বড় বোলারের বিরুদ্ধে খেলতে পারে না, এটাই হয়ে যায় সমস্যা। আর ফাফ ডু প্লেসিস তো ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে হয়তো দলে রাখা হবে, রিটেন হয়তো করা হতে পারে, বাট তাকে ক্যাপ্টেন করা হবে না। ক্যাপ্টেন হয়তো কেএল রাহুলকে করা হতে পারে, অথবা বিরাট কোহলিকে করা হতে পারে। তবে বিরাট কোহলি এটাও বলে দিয়েছে আরসিবি যে অধিনায়ক হবে তার অধিনায়কত্বে খেলতে রাজি, মানে যে কোনো অধিনায়কত্বে খেলতে রাজি, কিন্তু সে অধিনায়কত্ব করবে না। এবার কেএল রাহুলকে যদি না পায় তখন কাকে অধিনায়ক করবে সেটা দেখতে হবে। আর কাউকে অধিনায়ক করার মতো কেউ নেই। আর দীনেশ কার্তিক তো অবসর নিয়েছে, ফিনিশার লাগবে। এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কিন্তু ফিনিশার লাগবে, ভালো বোলার লাগবে, বোলার ভালো নেই, ভালো বোলার লাগবে, স্পিনার কোয়ালিটি লাগবে, কোয়ালিটি স্পিনার অনেক পেয়ে যাবে বুদ্ধি করে যদি কিনে নিতে পারে, কম দামে অনেক ভালো লেগ স্পিনার আছে। এবার যদি মনে করে না আমি মায়াঙ্ক ট্যাগরের মতো প্লেয়ার নেবো, স্বপ্নিল সিং এরকম প্লেয়ার নেবো, পার্ট টাইমার বোলার যারা, বা হয়তো অত ভালো বোলার না, তাদেরকে যদি নেয়, এবার তারা ওরকমই খেলবে যেরকম হেরে এসছে আরসিবি, ওরকমই হেরে আসবে। আর পাঞ্জাব ধরে কাকে রাখবে এখন সেটাই দেখতে হবে। পাঞ্জাব হয়তো আউটদীপ সিংকে ধরে রাখতে পারে, আর কাকে ধরে রাখবে, আর ভালো কেউ নেই, আর সব হয়তো ছেড়ে দিল। আউটদীপ সিংকে ধরে রাখলো, আর হ্যাঁ আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং এদের হয়তো ধরে রাখতে পারে, হয়তো ধরে রাখলো। স্যাম কারান, এই 4-5 জন ধরে রাখলে, এই 4-5 জনই ভালো রয়েছে। তবে শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা 1-2 বার ভালো খেলেছে, তো খেলার পরে কি পুরো এত টাকা দিয়ে কি চাবে? এবার ওরা চাইতেও পারে, যেহেতু ওরা আগের বছর খেলেছিল, 1-2 বছর ভালো খেললে তো হয়, রাখা যায়।
ঈশান কিষানকে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারে। ঈশান কিষানকে কম টাকায় হয়তো পেয়ে যাবে, 15 কোটি টাকা তখন উঠেছিল, এইবার হয়তো কম টাকা উঠতে পারে। 15 কোটি টাকার প্লেয়ার নাকি ঈশান কিষান টি20তে অত ভালো প্লেয়ারই না। তাও ঈশান কিষান যখন ওপেন করতে আসে খেলতে পারে না, যখন 4-5 নম্বরে খেলে তখন ভালো খেলে, বিশেষ করে 4 নম্বরে, পাশে খেলে না, 4এই খেলে। যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ওই 2020 আইপিএলে যখন 4 নম্বরে খেলেছিল তখন কিন্তু দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল, সব থেকে বেশি ছক্কা মেরেছিল, সব থেকে বেশি কোথায় রান করেনি, সব 500-র উপরে রান করেছিল, সব থেকে বেশি রান করেছিল তো রাহুল, কার্নুল লোকেশ রাহুলের সাথে সন্দীপ গোয়েঙ্কার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আগের বার যেহেতু খারাপ পারফরমেন্স করেছিল এই জন্য তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। রাহুলও দুঃখ প্রকাশ করেছিল, রাহুলের ওটা ভালো লাগেনি, একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারকে ওরকমভাবে উল্টোপাল্টা বলছিল, এটা দেখলেই কেমন লাগছিল। আর হার্দিক পান্ড্যাকে ক্যাপ্টেন হওয়ার দিকে অনেকেই ভোট দেয়নি, এর জন্য হার্দিক পান্ড্যা ক্যাপ্টেন হতে পারেনি। টি20তে অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব, এটাই বেশি হয়েছে, যে প্লেয়ারদের ভরসা করবে তার সেই ঠিক আছে, ওই সেলফিশ অধিনায়ক কেউ চায় না। হার্দিক পান্ড্যা যদি এই টি20 ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স করেছে এরকম যদি সিরিয়াস মাইন্ডে খেলে তাহলে হার্দিক ভালো করে, মাঝে মাঝে সিরিয়াস মাইন্ডে খেলে না, মাঝে মাঝে খুবই ক্যাজুয়ালি খেলে, তখনই তো ভালো খেলতে পারে না, তখনই তো অসুবিধা হয়। সেনকে হয়তো আমরা অন্য দলের হয়ে খেলতে দেখতে পারি, আবার রাজস্থান রয়্যালসও কিনে নিতে পারে, মানে ধরে রাখবে না, এইটুকু শিওর। আর শিখর ধাওয়ানকে হয়তো আমরা দেখতে পারি যে অন্য দলের হয়ে খেলতে, অথবা আনসোল থাকতে আইপিএলে। ওয়ার্নারকে আমরা দেখতে পারি আবার হায়দ্রাবাদের হয়ে খেলতে, অথবা অন্য কোনো দলের হয়ে খেলতে। ওয়ার্নারকে যদি অন্য কোনো দল কিনে নেয় আমি অবাক হব না। ওয়ার্নারকে ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্তকেই ধরে রাখবে, ঋষভ পান্ত, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, এই তিনজনকে ধরে রাখতে পারে, তার সাথে আর কাকে, আর কোনো ভালো কেউ নেই, তিনজনকে হয়তো ধরে রাখবে। আর 8 টিম দিয়ে যদি কোনো প্লেয়ারকে নিল তুললো টি10 স্টার জ্যাক ফ্রেজার রয়েছে, এবার একবারের ভালো খেলাতে এদেরকে কি রাখবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, রাখতেও পারে, আবার বলাও যায় না রাখলো না, হয়তো রাখবে। দুজনের মধ্যে হয়তো জ্যাক ফ্রেজারকে রেখে দিল, স্টাফসকে ছেড়ে দিল, স্টাফসকে হয়তো পরে কিনে নিল। স্টাফসের দাম সেরকম একটা বেশি উঠবে না, স্টাফস অতটা ভালো না, টি10 স্টাফ মার্কুটে প্লেয়ার বাট অতটা সেরা না, যতটা সেরা দাম পায়, ওর জন্য দাম বেশি একটা পাবে না। রমব্যান পায়েল, ফিল সল্টের মতো ভালো প্লেয়ারদের ছেড়ে দিয়েছিল, রমব্যান পায়েল তারপর অন্য দলে গিয়ে খেলতে পারেনি, বাট ফিল সল্ট কিন্তু ভালো খেলেছিল, কলকাতার হয়ে খেলে দিয়েছিল। আর আগের বার সুনীল নারিন আর ফিল সল্ট ভালো খেলেছিল ঠিকই, বাট পরের বারও যে সুনীল নারিন ফিল সল্ট ভালো খেলবে এমন কোনো কথা নেই। আগের বার খুব ভালো খেলেছে, পরের বার খুব ফ্লপ খেতেও পারে 2025, সেজন্য অন্য ওপেনিং যদি নিয়ে আসা উচিত, যদি ভালো কিছু না পায়। দেখতে হবে, এইবারই গৌতম গম্ভীরের পুরো তীক্ষ্ণ বুদ্ধিতে ওরকম হয়েছে। আর গৌতম গম্ভীর টি20তে ভালো কোচিং করাতে পারবে বলে আমার মনে হয়, টেস্টে আর ওয়ানডেটা একটু চ্যালেঞ্জিং হলেও হতে পারে, কেমন হয় সেটা দেখতে হবে। স্টিভ স্মিথ যেমন ভারত অস্ট্রেলিয়া টিম থেকে বাদ পড়েছে, টি20 দলে সুযোগ পায়নি, কিন্তু এনএলসি যে টুর্নামেন্ট হলো মেজর লিগ, সেখানে যে আবার কিন্তু ভালো ব্যাটিং করে দিল, সেখানে ক্যাপ্টেন্সিও ভালো খেললো স্টিভ স্মিথ। এই স্টিভ স্মিথই একমাত্র প্লেয়ার যে মনে হয় সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেছে, 2 না 3টে ওয়ার্ল্ড কাপের। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, তারপরে যুজবেন্দ্র চাহাল, এদেরকেই ধরে রাখার চেষ্টা করবে। চাহালকে ধরে রাখতেও পারে, নাও রাখতে পারে, চাহালকে ছেড়ে দিতে পারে। চাহালকে যদি ছেড়ে দেয়, আরসিবি যদি পুনরায় এবার কিনে নেয় তাহলে আবার শেষে আরসিবির হয়ে খেলবে। চাহাল আর রাহুল যদি চলে আসে তাহলে ভালোই হবে আরসিবির জন্য। তবে রাহুল আসলে হাফ টু প্লেসে যদি থাকে তখন আবার বিরাট কোহলিকে 3-এ খেলতে হবে, বিরাট কোহলি ওপেন কী করে করবে, সেক্ষেত্রে রাহুলকে ওপেন করাতে হবে, সেক্ষেত্রে রাহুল আর হাফ টু প্লেসে ওপেন করতে পারে, সেক্ষেত্রে আরসিবির হয়ে অনেক কিছু। আর রজত পাতিদারকে ধরে রাখতে পারে ওই আরসিবি। আর ওদিকে রাজস্থান রয়্যালসের ধরে রাখতে পারে কাকে, সিমরনেটমারকে ধরে রাখতে পারে। সিমরনেটমারকে ধরে রাখলো, ট্রেন্ট বোল্টকে ধরে রাখলো, তার সাথে ধরে রাখলো বাটলারকে 4 জন, যশস্বী জয়সওয়াল 5 জন, 6 জন রিয়ান পরাগ, 7 জন সঞ্জু স্যামসন, 7 জন। সেক্ষেত্রে রিয়ান পরাগকে ধরে রাখবে, যশস্বী জয়সওয়ালকে ধরে রাখবে, সঞ্জু স্যামসন, বাটলার, বোল্ট, এই কয়জনকে ধরে রাখবে। আর সেক্ষেত্রে বোল্টকে পারবে না, বোল্ট না তো
এরকমই হতে পারে, অনেক ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিতে হবে, নিলাম থেকে পেলো না হলে না পেলো, এরকম আর কি। অনেকে কেকেআর এরকম সমস্যা হবে, মুম্বাইয়ের সমস্যা হবে, মুম্বাই হয়তো যদি তিলককে ছেড়ে দিল আর পেলোই না শেষ পর্যন্ত, বা নুয়ান তুষারাকে ছেড়ে দিল আর পেলোই না। তারপরে বেবি মালিঙ্গাকে হয়তো চেন্নাই সুপার কিংস রেখে দেবে, তার সাথে ঋতুরাজ গাইকোয়াড়, জাদেজা এদেরকে রেখে দেবে। জাদেজা হয়তো আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছে, কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলবে, চেন্নাইয়ের হয়ে ভালো খেলেওছে। 2023 যে আইপিএল জেতার পেছনে কিন্তু জাদেজার অবদান কিন্তু অনস্বীকার্য ছিল। 21 যে আইপিএল জিতলো সেখানেও কিন্তু অনস্বীকার্য ছিল। যতই অন্য প্লেয়ার ভালো খেলুক না কেন, ওরকম অলরাউন্ডার পারফরমেন্স না করলে কখনোই জিততে পারত না বলে আমার মনে হয়। প্রত্যেকেরই কিছু না কিছু অবদান থাকে, কিন্তু একজনেরটা বলে দেয় যে একজনের কৃতিত্ব দেয়, সবার কৃতিত্ব কেউ দিতে চায় না। এটাই হলো মুশকিল। আবার গৌতম গম্ভীর কিন্তু নিজের প্রশংসা করে না, বাকি যেসব থাকে তাদেরও কিন্তু প্রশংসা করে দেয়। এটাই হলো গৌতম গম্ভীর, মানে সেরা। রাহুল দ্রাবিড় একজন ভালো কোচ ছিল, এরপরে রাজস্থান রয়্যালস আগে খেলতো রাজস্থান রয়্যালস, এর জন্য কিন্তু ওই দলে যোগ দিয়েছে রাহুল দ্রাবিড়। দেখা যাক রাহুল দ্রাবিড় কেমন কোচিং করে রাজস্থান রয়্যালসের জন্য। ভালো করাতেও পারে, আবার হয়তো একেবারে খারাপ করালো, সেটাই। তারপর অক্সার প্যাটেলকে রেখে দেবে, ভালো অলরাউন্ডারতে রেখে দেবে, ভালো কিছু প্লেয়ারতে রেখে দেওয়ার চেষ্টা করবে। আবার ওই যে কেকেআর যেমন ছেড়ে দিয়েছিল, শুভমান গিলকে দিয়ে ভুল করেছিল, রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দিয়েছিল, চাইলেও রাখা যেতে পারতো না। মেগা নিলামে একটা সমস্যা, যে যার কোনো দল নেই তার কোনো সমস্যা নেই, মানে কম ভালো বেশি ভালো প্লেয়ার তাদের দলে নেই, তাহলে তখন নিলাম থেকে প্লেয়ার কিনতে হবে। অনেক সময় ভালো প্লেয়ার থাকে কিন্তু আমার কাছে উইকেট কিপার রয়েছে, আমি নিয়ে কী করবো, সেও ভালো উইকেট কিপার কিন্তু তাকে আমি নিচ্ছি না, এরকম। ফিল সল্ট কেউ কিন্তু নিতে চায়নি, কলকাতায় নিয়েছিল, কেউ নিতে চায়নি। হ্যাঁ, আনসোল্ড ছিল, তারপরে তো ফিল সল্টকে পরে কলকাতা নিয়েছিল। রয় খেলবে না তাই রয়কে আবার নিতে পারে, রয়ের বেশি সমস্যা হবে আইপিএলে। এবার যদি আইপিএলে করার সিদ্ধান্ত নেওয়া হবে, আইপিএলে যদি কোনো প্লেয়ার খেলতে না চায়, মানে তাকে দেওয়া হয়েছে, মানে খেলার কথা তার পুরো মরশুম, এবার সে যদি মাঝখান থেকে চোটের কারণ অন্য কারণ দেখে, চোট ছাড়া অন্য কারণ দেখে না খেলে, তার শাস্তি হবে।